আজকে আমরা পড়ব হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। অলরেডি আমরা আরেকটা অংশ শিখেছি, সেটা হলো ভয়েস ট্রান্সফরমেশনেরই একটা অংশ, যেটার ক্ষেত্রে বাক্যের স্ট্রাকচার অর্থাৎ গঠন চেঞ্জ হয়, কিন্তু অর্থ প্রায় সেমই থাকে। যেমন আমরা ভয়েসে স্ট্রাকচার চেঞ্জ করছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করছিলাম, সাবজেক্টকে আবার অবজেক্ট করছিলাম, কিন্তু আলটিমেটলি অর্থ প্রায় সেমই ছিল, যে হয় সে কাজটা করেছে নাকি অথবা তাকে দিয়ে নয়তো করানো হয়েছে, এরকম ব্যাপার। কিন্তু অন্য ক্ষেত্রে বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এমন একটা জিনিস যেটার সেন্টেন্সকে ট্রান্সফার করলে অন্য একটা সেন্টেন্স স্ট্রাকচারে এর অর্থ প্রায় সেমই থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সের এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট এখন পড়াবো, সেটা হলো যে ভয়েসে যেমন একটু পরিবর্তন হয়েছিল অর্থ, কিন্তু এখানে কোনো পরিবর্তনই হবে না। বাক্যর স্ট্রাকচার একদমই চেঞ্জ হয়ে যাবে, বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো, যদি বলা হয়, কেউ যদি বলে যে আমি তোমাকে কোনোদিন ভুলবো না, এইটার অল্টারনেটিভ কিন্তু বলা যায় যে আমি তোমাকে সবসময় মনে রাখবো। ঠিক আছে, তার মানে হলো তোমাকে কখনোই ভুলবো না। ঠিক আছে, কখনোই ভুলবো না, এই কথাটা অন্যভাবেও বলা যায় যে আমি তোমাকে সবসময় মনে রাখবো। এটাই হলো অর্থ, কিন্তু সেম, কিন্তু স্ট্রাকচার কিন্তু ভিন্ন, কথা কিন্তু ভিন্ন। ঠিক আছে, অর্থ সেম, কথা ভিন্ন, এরকম সেন্টেন্সকে বলা হয় ট্রান্সফর্মার অফ সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা এই পিডিএফ যে বইটা রয়েছে, এখানে থেকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে লেসন 1, ঠিক আছে, এবং লেসন 2, এই দুইটা আমরা শিখবো। আর অলরেডি আমরা এই যে 5 নাম্বার লেসনটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আর 3 এবং 4 এই দুইটা লেসন আমরা পড়বো না। 3 নাম্বার লেসন এবং 4 নাম্বার লেসন পড়বো না, এটা হলো ক্লাস 7 এর জন্য। ঠিক আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার লেসন দুইটা হলো। ব্লক করে দেন। আচ্ছা, এটা করলে কেন? কি ওকে, এখন আসলে লেসন 1 এ আমরা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স কিভাবে নেগেটিভ করব, এটাই হলো মূলত আজকে পড়ানো। এটার অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো আমরা একটু দেখব। লেসন 1 এ আছে হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায় সেই রুলস। এখানে সম্পূর্ণই কিন্তু ইংলিশে আছে, তো এই ইংলিশটা আমি বলবো, সেই বলার সাথে সাথে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সের সাথে যদি দেখো কমা আছে, একটা ইনভার্টেড কমা, এই কমা থেকে এই কমা পর্যন্ত দেখো অনলি অথবা অ্যালোন, অনলি অথবা অ্যালোন যদি থাকে, তাহলে সেন্স ইনটু মানে পরিবর্তিত হবে। কিসে পরিবর্তিত হবে? নান বাট অথবা নাথিং বাট, নো মোর দেন, নট লেস দেন। তো আমরা সবসময় মনে রাখবো নান বাট অথবা নাথিং বাট, আর বাকি দুইটা না দেখলেও চলবে। অনলি অথবা অ্যালোন দিয়ে যদি থাকে, তাহলে সেটা চেঞ্জ ইনটু অর্থাৎ পরিবর্তিত হবে। কিসে পরিবর্তিত হবে? নান বাট অথবা নাথিং বাট। বাকি এই দুইটা না দেখলেও চলবে। ঠিক আছে, ওইটা মনে করো যে ওইগুলো নাই। তাহলে এই ধরনের একটা উদাহরণ যদি আমরা দেখি, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স অর্থাৎ সিম্পল একটা সেন্টেন্স, দেখো, এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস। এ ব্রেভ ম্যান অর্থাৎ একজন সাহসী ব্যক্তি, অ্যালোন ক্যান ডু দিস, একা একাই কাজটি করতে পারে, এই কাজটি করতে পারে একা একাই। এখন আমি যদি নেগেটিভ করতে চাই, নান বাট মানে নেগেটিভ আসে নান, নান বাট এ ব্রেভ ম্যান ক্যান ডু দিস। ঠিক আছে, আর তুমি ভিডিওতে আসো না। দেখাই দি কেন স্যার, কি হইছে? নান বাট এ ব্রেভ ম্যান। দেখো, শুধুমাত্র অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নান বাট দিয়ে শুরু হলো। ঠিক আছে, আর
ঠিক আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যদি নান ভার্ব হয় তাহলে সেটা হলো প্রথমে হবে সেন্টেন্সের শুরুতে নান ভার্ব। আর যদি নাথিং ভার্ব হয় তাহলে ঠিক যেই স্থানে অ্যালোন বা অথবা অনলি থাকবে ঠিক সেই স্থানেই এই নাথিং ভার্বটা বসাতে হবে। দেখো এখানে নান ভার্ব দিয়ে হলে প্রথমেই তোমাকে নান ভার্ব শুরুতে বসায় নিতে হবে। আর নাথিং ভার্ব যদি হয় তাহলে অবশ্যই সেটা ঠিক যেই স্থানে ছিল নাথিং ভার্ব ঠিক সেই স্থানেই, অর্থাৎ এখানে ছিল আই নিড এ বুক অনলি। হ্যাঁ, আই নিড অনলি এ বুক, এটা হয়। আই নিড আমার প্রয়োজন, অনলি এ বুক শুধুমাত্র একটি মাত্র বই, অর্থাৎ ভার্বের পরে অনলি হয়, এই জন্য এখানে আই নিড নাথিং বাট এ বুক। মানে আমার অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই এই বইটি ছাড়া। ঠিক আছে, এরপর আরেকটা দেখো, আই নিড 10 টাকা অনলি। আই ডোন্ট নিড মোর দ্যান 10 টাকা, আই ডোন্ট নিড মোর দ্যান 10 টাকা, এটিতেও করা যায়। অথবা এটি যদি আমি চাই যে নাম্বার দিয়ে করব, করা যায়। আবার নাথিং বাট দিয়ে যদি চাই তাহলেও করা যাবে। এখন এখানে একটা কোশ্চেন আছে যে কখন নানবাট হবে আর কখন নাথিং বাট হবে। আমি ক্লিয়ার ভাবে একটা লিখে দিই এখানে, তাহলে ভালো হয়। কমেন্ট সেকশনে কেন লেখা যাচ্ছে না? কমেন্ট সেকশনে কেন লেখা যাচ্ছে না? কন্টিনিউ সাইন ইমেল অ্যাড্রেস, এখানে আমি যদি স্যার আপনার ল্যাপটপ কাজ করতেছে না। আচ্ছা, স্যার এখানে আপনার নাথিং বাট স্যার কখন হবে আর আপনার নান ল্যাপটপ বাট কখন হবে এটা যদি আমরা জানতে চাই তাহলে শর্টকাটে আমি লিখে দিচ্ছি NONE, নান বাট। নান বাট কখন বসবে রিপ্লেস হয়ে? যদি সেটা ব্যক্তিবাচক বোঝায়, ঠিক আছে, যদি কোনো পার্সন বোঝায়, পার্সন বোঝায়, ব্যক্তি। হ্যাঁ, আর নাথিং বাট হলো বস্তুর ক্ষেত্রে, নাথিং হলো নাথিং বাট, এটা হলো বস্তুর ক্ষেত্রে। নন বাট অবলিক পারসন, নাথিং বাট অবলিক কি আচ্ছা, নান বাট হবে পারসন। তোমার পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তিবাচকের ক্ষেত্রে। আর নাথিং বাট হলো বস্তু, বস্তুকে কি বলা যেতে পারে? অবজেক্ট, ওবিজি লিখে দেন স্যার, ওবিজেট লিখে দেন। অবজেক্ট, কোনো বস্তু। আচ্ছা, তাহলে আমরা এই একটা জিনিস বুঝলাম যে কখন নান বাট হবে কখন নাথিং বাট হবে। এখানে খেয়াল করো, এই যে এ ব্রেভ ম্যান অ্যালোন, এই অ্যালোন দ্বারা বোঝানো হচ্ছে এই মানুষটাকে। তাহলে এই ব্রেভ ম্যান এটা কি একজন পার্সন বা ব্যক্তিবাচক, এই জন্য নান বাট হয়েছে। আর এখানে আই নিড এ বুক অনলি, আমার একটা বই প্রয়োজন, ঠিক আছে, অনলি, এই অনলি দ্বারা কিন্তু এই আর মুরগির আওয়াজ সরান, কান ব্যথা ইয়ারফোন নিয়ে বসছি। ঠিক আছে? তাহলে এখানে এই অনলিটা এই বুককে মডিফাই করছে বা এখানে বইটাকে বোঝাইছে, এই জন্য এটা বস্তু, বই একটা বস্তু, এই জন্য নাথিং বাট হয়েছে। ঠিক আছে, এরপরে মাস্ট, হ্যাভ টু, ক্যান, এই তিনটা অপশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, মাস্ট থাকুক বা হ্যাভ টু থাকুক অথবা ক্যান থাকুক, এই তিনটার পরিবর্তে এটা পরিবর্তিত হয়ে ক্যান নট বাট হবে, ক্যান নট বাট। মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু অথবা হ্যাজ টু অথবা ক্যান। এই হ্যাভ মানে হলো হতে পারে পার্সন অনুযায়ী, হ্যাভ হতে পারে হ্যাড। ঠিক আছে, এই তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এখানে কি হবে? ইউ ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। হ্যাভ টু এর পরিবর্তে জাস্ট ক্যান নট বাট বসে যাবে, হ্যাভ টু এর পরিবর্তে জাস্ট ক্যান নট বাট বসে যাবে। ওকে, এরপরে আসি
তিন নাম্বার রুলস হলো অ্যান্ড এবং বোথ এর রুলস। অ্যান্ড এবং বোথ দিয়ে যদি থাকে কখনো কোনো সেন্টেন্সে, সেটা হতে পারে অ্যাডজেক্টিভের অথবা নাউনের, হ্যাঁ, সংযোগ, এই কনজাংশন অ্যান্ড এবং বোথ, এটাই তো অ্যান্ড, বাট, বোথ, এগুলো তো হলো কনজাংশন, সংযুক্ত করে দুইটা সেন্টেন্স অথবা বাক্যকে, সংযুক্ত করে দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করে। তো এইটা যদি কোনো ওয়ার্ডকে সংযুক্ত করে, সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা অনলি, প্রথমটার ক্ষেত্রে অনলি বসাবো, পরেরটার ক্ষেত্রে বাট অলসো বসাবো। সেটা কিভাবে একটু দেখি। যেই দুইটা ওয়ার্ডকে বা সেন্টেন্সকে ওই কনজাংশন দ্বারা অ্যাড করা হবে, প্রথমটার আগে বসাবো নট অনলি, পরেরটার আগে বসাবো হলো বাট অলসো। দেখো, হি এট এগ অ্যান্ড ভেজিটেবলস, সে খেয়েছিল, কি খেয়েছিল? ডিম খেয়েছিল এবং শাকসবজি খেয়েছিল। তো এখানে যদি আমি বলি যে সে শুধু ডিমই খায়নি, শাকসবজিও খেয়েছিল, তাহলে একই অর্থ আসে। উপরটার অর্থ কি? সে ডিম এবং শাকসবজি খেয়েছিল। আর এখানে বলছে সে ডিম, শুধুমাত্র ডিমই খায়নি, শাকসবজিও খেয়েছিল, তো একই অর্থ, দুটোই খেয়েছে। তো এখানে সেটাই বলছে, হি এট নট অনলি এগ বাট অলসো ভেজিটেবল। নট অনলি এগ অর্থাৎ শুধুমাত্র ডিমই নয়, বাট অলসো ভেজিটেবলও খেয়েছিল। ঠিক আছে, তো আমার মনে হয় এটা বোঝা গেছে। যদি অ্যান্ড এবং বোথ দ্বারা কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করা হয়, যেই দুইটা সেন্টেন্স অথবা যেই দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা হবে, সেই প্রথমটার আগে হবে নট অনলি এবং দ্বিতীয়টার আগে হবে বাট অলসো। এখন আসি 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস এখানে মোট কয়টা রুল আছে? আছে, বেশ কিছু রুলস আছে, মিনিমাম তো পিটি 10টা 12টা আছে, বেশি না, 12টা। পিডিএফ দিবেন না আপনি? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই। এবার আসি 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলসটা কি বলছে? 4 নম্বর রুলসটা যদি এভরি থাকে, কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে, এটা আমি আগে একটু হাইলাইট করে নিই। প্রথমটা হলো নট অনলি, দ্বিতীয়টা হলো বাট অলসো। ওকে, নট অনলি, আজকে একটু ঘুমিয়ে ধরছে, আজকে সকালে তাড়াতাড়ি এখন এভরি যদি থাকে কোনো সেন্টেন্সে, এভরি দিয়ে শুরু হলে তাহলে সেটা কি হবে? পরিবর্তিত হবে, বিকামস। বিকাম মানে হচ্ছে যে হওয়া। কি হবে? এই এভরিটা পরিবর্তিত হয়ে দেয়ার ইজ নো, এটা হবে। যেই ওয়ার্ডটার পূর্বে এভরি থাকবে, সেটার পূর্বে দেয়ার ইজ নো হবে, সেই ওয়ার্ডটার শেষে বাট হবে। মনে রাখতে হবে যে যেই ওয়ার্ডটার পূর্বে এভরি থাকবে, সেই ওয়ার্ডটার পূর্বে দেয়ার ইজ নো হবে এবং সেই ওয়ার্ডটা লেখার পরে শেষে বাট হবে। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এভরি মাদার, প্রত্যেক মাই লাভস হার চাইল্ড। ঠিক আছে, এভরি মাদার, তার আমি কি বলছিলাম? এই এভরির পরিবর্তে এভরি মাদার একসাথে রয়েছে, এভরি মাদার প্রত্যেকটা মা, তাহলে এভরি মাদার, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার। দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক আছে, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তো এখানে উপরে বলছে যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, আর এখানে বলছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থ কিন্তু সেম। ঠিক আছে, এভরি মাদার এটা পরিবর্তিত হবে। দেখো, এভরি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো তে পরিবর্তিত হবে। এরপরে এভরির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসবে এবং এই নাউনের পরে আবার সেই বাটটা বসবে। ঠিক আছে, দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে যে নাউনটা থাকবে সেটা বসবে, দেন বাট, তারপর বাকি অংশ। অর্থটা কি দাঁড়ালো বললাম যে এখানে প্রথমটা বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আর এখানে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ তার সন্তানকে ভালোবাসে না, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে স্যার 6টা রুলস পড়ান, তাহলে 2 দিনে এটা হলো শেষ হয়ে যাবে। নোটসটা কি? ইন কেস অফ এভরিবডি, হ্যাঁ, শুধুমাত্র এভরিবডি এর ক্ষেত্রে দেখো, an affirmative sentence can also be changed into negative using nobody। মানে এভরিবডি যদি থাকে তাহলে শুধুমাত্র এইটার ক্ষেত্রেই সেটা চেঞ্জ হতে পারে কিভাবে? নোবডি দিয়ে।
অন্যগুলো দেয়ার ইজ নো, বাট শুধুমাত্র এটা একটা এক্সেপশনাল, এই জন্য নোট ডাউন করে দিয়েছে। ঠিক আছে, বলছে ইন কেস অফ এভরিবডি, শুধুমাত্র এভরি বডির ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে সেটাকে আমাকে নো বডি দিয়ে শুরু করতে হবে। অপোজিট, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা দেওয়ার পরে আমাকে অপোজিট ব্যবহার করতে হবে, অর্থাৎ কার অপোজিট? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করতে হবে। কারণ দেখো এভরিবডি, প্রত্যেক মানুষ, লাইকস পছন্দ করে, ফ্লাওয়ার মানে ফুল, অর্থাৎ প্রত্যেক মানুষ ফুলকে পছন্দ করে। এখানে বলছে নোবডি ডিসলাইক ফ্লাওয়ার। দেখো কোনো মানুষ ফুলকে অপছন্দ করে না, তার মানে সবাই পছন্দ করে, অর্থ কিন্তু সেম। উপরেরটা বলছে প্রত্যেক মানুষই ফুল পছন্দ করে, নিচেরটা বলছে কোনো মানুষই ফুল অপছন্দ করে না, তার মানে হলো পছন্দ করে। তো এখানে দেখো যে এখানে বলছিল কি, যদি আমি এভরিবডির পরিবর্তে নোবডি বসাই তাহলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার অপোজিট বসাতে হবে, মানে বিপরীত। এখানে কি লাইক মানে পছন্দ করা, আর এখানে ডিসলাইক মানে অপছন্দ করা। ঠিক আছে, তো যদি সম্ভব হয় ভার্বের অপোজিট বসাতে হবে অথবা অ্যাডজেক্টিভের অপোজিট বসাতে হবে, কিন্তু এখানে আমার কোনো অ্যাডজেক্টিভ নাই, শুধুমাত্র ভার্ব আছে। ঠিক আছে, যার কারণে আমি ভার্বটাকেই পরিবর্তন করে বসিয়েছি। এখানে প্রথমে এভরিবডির পরিবর্তে বসালাম নোবডি, দেন বসালাম হলো ভার্বের অপোজিট ফর্ম ডিসলাইক। এরপর আসি অলওয়েজ নিয়ে। দেখো কোনো বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ মানে কি সবসময়, কখনোই না। অলওয়েজ মানে সবসময়, তার নেগেটিভ হবে কখনোই না। এই ক্ষেত্রেও একই ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো অলওয়েজ এর ক্ষেত্রে যেটা বসাতে হবে সেটা হলো নেভার। ওকে, নেভার বসানোর পর 4 নম্বরে বলছে যেটা পড়লাম যে ভার্বের অথবা অ্যাডজেক্টিভের অপোজিট বসাতে হবে। তো এখানে বলছে অপোজিট ওয়ার্ড ইন নেগেটিভ স্টেটমেন্ট, যে নেগেটিভ স্টেটমেন্ট থাকবে সেই নেগেটিভ স্টেটমেন্টের অপোজিট ওয়ার্ড বসাতে হবে, একই কথা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। দেখো এখানে কি আছে, আই অ্যাম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং, আমি সবসময় কিসের বিপরীতে? ধূমপানের বিপরীতে, মানে আমি ধূমপান পছন্দ করি, আমি সব সময় ধূমপানের বিপরীতে। তো এখানে এটাকে নেগেটিভ যদি বলি যে আই অ্যাম নেভার ইন ফেভার, ফেভার মানে কি সমর্থন করা, তাই তো, অফ স্মোকিং, তার মানে আমি কখনোই স্মোকিংকে সমর্থন করি না, তার মানে আমি অবশ্যই স্মোকিং এর বিপরীতে। উপরেটা বলছে আই অ্যাম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং, আমি ধূমপানের বিপরীতে। আমি সর্বদা ধূমপানের বিপরীতে, বিপরীত বলতে বিপক্ষে, আমি সর্বদা ধূমপানের বিপক্ষে। নিচেটা বলছে আই অ্যাম নেভার ইন ফেভার, ফেভার মানে সমর্থন করা, আই এম নেভার ইন ফেভার, আমি কখনোই সমর্থন করি না অফ স্মোকিং, ধূমপান, আমি কখনোই ধূমপানকে সমর্থন করি না, তার মানে অবশ্যই আমি সবসময় তার বিপরীতে, বিপক্ষে। ওকে, এটাই লাস্ট করে, নাহলে 2 দিনে দুইটা আচ্ছা, শেষ হয়ে যাবে। অনেকক্ষণ পরে আমাদের মাঝে সাবিত জাসিম আসলো। ঠিক আছে, আমরা অলরেডি 4টা রুলস পড়িয়ে ফেলেছি, 5 নম্বর রুলসও পড়িয়ে ফেলেছি, একটু দেখে নিবে। তো 5 নম্বর রুলসটা তারপর আরেকবার রিপিট করি। ওকে, আমি দেখেছি। তো অলওয়েজ থাকলে সেটা নেভার হবে, কিভাবে নেভার হবে? এটা এখন আমি বলছি এই ট্রান্সফরমেশন সেন্টেন্স এমন একটা জিনিস যার অর্থ সেম থাকবে, ঘুরে ফিরে কিন্তু বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো অলওয়েজ মানে সব সময়, তো আই অ্যাম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং মানে আমি সব সময় ধূমপানের বিপক্ষে। ঠিক আছে, তো এইটা আমি অলওয়েজ থাকলে কিসে কনভার্ট হবে বলে দিয়েছে, নেভারে। তাহলে আই অ্যাম নেভার, আমি কখনোই নয়, ইন ফেভার মানে সমর্থনে, ফেভার মানে সমর্থন, তো অফ স্মোকিং স্মোকের সমর্থন। তা এখানে বলছিল অপোজিট ওয়ার্ড ইন নেগেটিভ স্টেটমেন্ট, যে যেই বিষয়ের উপরে নেগেটিভ অর্থাৎ ভার্ব অথবা অ্যাডভার্ব যাই হোক না কেন তার বিপরীতে। এখানে এগেইনস্ট মানে বিপক্ষে, আর ফেভার মানে হচ্ছে যে সপক্ষে বা সমর্থনে। তো এইটার বিপরীত একটা ওয়ার্ড এখানে বসাতে হবে, যেহেতু অলওয়েজ এর বিপরীত হচ্ছে নেভার। অর্থ কিন্তু সেম, যে আমি স্মোকিং এর বিপক্ষে, আর এটা হলো আমি কখনোই স্মোকিংকে সমর্থন করি না। ওকে, এরপরে 6 নাম্বার যে রুলসটা আছে এটা খুবই একটা
মজাদার একটা রুলস, সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যদি কোনো বাক্য হয় তাহলে সেটা নেগেটিভ স্টেটমেন্ট করতে হলে, হ্যাঁ, সেটা একদম সহজ, অক্সিলারিটা আগে নিয়ে আসতে হবে আর তার সাথে নেগেটিভ যে নট সেটা বসায় দিতে হবে। দেখো, নলেজ ইজ পাওয়ার, এটা হলো জ্ঞানী শক্তি, তার মানে এটা কিন্তু চিরন্তন সত্য যে জ্ঞানী একমাত্র শক্তি। তো এখানে কি বলছে, ইজেন্ট নলেজ পাওয়ার, তার মানে হলো জ্ঞানী কি একমাত্র শক্তি নয়, তার মানে অবশ্যই জ্ঞানী একমাত্র শক্তি। এখানে কোশ্চেন এবং নেগেটিভ একসাথে আসছে। ওকে স্যার, বাই বাই। ইজেন্ট নলেজ পাওয়ার, তার মানে হলো জ্ঞানী কি একমাত্র শক্তি নয়, হ্যাঁ, বা জ্ঞানী কি শক্তি নয়, এটা তার মানে ও আলটিমেটলি বলতেছে যে জ্ঞানী শক্তি। ঠিক আছে, তো যখন কোনো ইউনিভার্সাল ট্রুথকে অর্থ ঠিক রাখতে হয় এবং নেগেটিভ করতে হয় তখন তাকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ একসাথে করতে হয়, ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ একসাথে করতে হয়, তাহলে সেটা নেগেটিভ হয়, অর্থ ঠিক থাকে। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার আর ইয়ে করেন না স্যার, 1 থেকে 6 পর্যন্তই দেন। আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ করে ফেলবো তো। আরে স্যার না, আপনি কি বলেন? অ্যাফার্মেটিভ এগুলো এগুলো কোচিং এ আমরা পড়ি হচ্ছে একদিনে সব শেষ করে ফেলি, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সব, আর ইউটিউবটা পড়ে হাফি লেগে গেছে ছয়টা রুলস পড়ে। এটা তো 10 মিনিট পড়ে না বাসায়, 10 মিনিটেরও পড়ে না এটা। আমাদের আর অল্প কয়েকটা রুলস আছে, মাত্র 6টা রুলস আছে এবং খুবই ইজি ইজি রুলস। বলছে অ্যাফার্মেটিভ এটার অর্থ ঠিক রাখতে হবে কিন্তু বানাইতে হবে না। নেগেটিভ বানাতে হবে। তো এখানে দেখো ম্যানি দিয়ে যদি শুরু হয়, তুমি শুরু থেকে যদি রেকর্ডিংটা শোনো তাহলে বুঝতে পারবে ভালো, এখন যেগুলো পড়াবো সেগুলোই বোঝো তাহলে ভালো হবে, এগুলোর সাথে ওইগুলোর কোনো সম্পর্ক নেই। ম্যানি, দেখো ম্যানি দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হবে নেগেটিভে, নেগেটিভ ওয়ার্ড নট দিয়ে, ম্যানি সেটা চেঞ্জ হবে নট দিয়ে, এবং অ্যান অপোজিট ওয়ার্ড অফ ভার্ব, মানে ভার্বের একটা অপোজিট ওয়ার্ড বসাতে হবে, ভার্বের অপোজিট অ্যান্টোনিম বসাতে হবে আর কি। তো এখানে দেখো বলছে আই মিস দ্য ট্রেন, তো এখানে কি ম্যানি, ম্যানি আপনার ক্যান চেঞ্জ ইনটু, সরি ম্যানি দিয়ে না, ম্যানি affirmative can be changed into negative using negative word not, ওকে। ও এটা বলা আছে অন ম্যানি মানে অনেক, বলছে অনেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স চেঞ্জ হয়, কিসের চেঞ্জ হয়, নেগেটিভে, কি দ্বারা, নট দ্বারা, যেমন এই যে এখানে নট দ্বারা শুধু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি হবে, ভার্বের শুধুমাত্র কি চেঞ্জ হবে, ভার্বের অল্টারনেটিভ হবে। তো ভার্বের অল্টারনেটিভ হলে আমি একটু পারমিশন দিয়ে দিই সবাইকে, না হলে অ্যালাউ হচ্ছে না। ঠিক আছে, বারবার অ্যালাউ দিতে হচ্ছে। এখন দেখো এখানে কি বললাম, বলছে আই মিস দ্য ট্রেন, আমি কি করছি, ট্রেনটাকে মিস করেছি, তার মানে আমি কি ট্রেনটাকে ধরতে পারিনি, একই অর্থ না, আমি ট্রেন মিস করেছি এবং আমি ট্রেনটা ধরতে পারিনি, তার মানে একই অর্থ। তো এই ক্ষেত্রে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, আই কুড নট, এখানে দেখো নট ব্যবহার করা হয়েছে, আমি জানি নট ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই অক্সিলারি আনতে হবে। আর এখানে আমি ট্রেন মিস করেছি, তার মানে আমি ট্রেন মিস করেছি, এটাকে যদি আমি বলি, এখন এটা পাঁচ, যেহেতু পাঁচটা ক্ষেত্রে, তার মানে এটার অল্টারনেটিভ আমি কি ট্রেনটা ধরতে পারতাম, বা আমি ধরতে পারিনি, আমি ট্রেনটা ধরতে পারিনি, তা পারার ইংলিশ কি, ক্যান, ক্যান মানে পারা, তাহলে পারিনি নেগেটিভ পাস্ট ফর্ম, তাহলে এখানে কুড হবে, আই কুড নট ক্যাচ দ্য ট্রেন। এটা হলো একেবারে সিম্পল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটাকে একদম মানে সহজ সেন্টেন্সকে যদি আমি করতে চাই নেগেটিভ, সেক্ষেত্রে নট দিয়ে করতে হয়, কিন্তু অর্থ ঠিক রাখার জন্য ভার্বের অল্টারনেটিভ বসাতে হয়, অর্থাৎ ভার্ব যেটা থাকবে তার বিপরীত, এখানে মিস ভার্ব ছিল আর এখানে ক্যাচ। ওকে,
এরপরে আসি আমরা সামটাইম। সামটাইমটা খুবই একটা ইজি একটা ট্রান্সফর্ম সেন্টেন্স। সেটা হলো সামটাইমস যদি থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে নট অলওয়েজ। তার মানে সামটাইমস মানে কি মাঝে মাঝে, আর নট অলওয়েজ মানে কি সব সময় না, একই অর্থ কিন্তু। সামটাইমস মানে হলো মাঝে মাঝে, আর নট অলওয়েজ মানে সব সময় না, তার মানে মাঝে মাঝে। ওকে, এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিভাবে এই নট অলওয়েজ দিয়ে ব্যবহৃত হয়। দ্য পুয়ার আর সামটাইমস হ্যাপি, মানে গরিবেরা মাঝে মাঝে কি হয়, খুশি হয় বা সুখী হয়, সব সময় সুখী হয় না। তার মানে দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। দেখো সামটাইমস এর পরিবর্তে জাস্ট নট অলওয়েজ। দ্য পুয়ার আর সামটাইমস হ্যাপি, গরিবরা মাঝে মাঝে সুখী হয়। তো এখানে নেগেটিভ কি বলছে, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, গরিবরা সবসময় সুখী নয়। অর্থ কিন্তু ঠিক আছে, জাস্ট সামটাইমস এর পরিবর্তে বসানো হয়েছে অলওয়েজ। ওকে, এখন দেখো ম্যানি, এই ম্যানি এর পরিবর্তে ম্যানি মানে কি অনেক, আর নট এ ফিউ মানে ফিউ মানে কি অল্প সংখ্যক। নট এ ফিউ মানে হচ্ছে যে অল্প সংখ্যক নয়, আর যেখানে অল্প সংখ্যক নয় মানে হচ্ছে অনেক। ঠিক আছে, তাহলে এখানে ম্যানি এর পরিবর্তে হবে নট এ ফিউ। খেয়াল রাখতে হবে ম্যানি এর পরিবর্তে হবে নট এ ফিউ। যদি ম্যানি থাকে, দেখো আই ডিডেন্ট হ্যাভ ম্যানি ডলস। আই ডিডেন্ট হ্যাভ মানে কি, সরি আই ডোন্ট হ্যাভ, আমার ছিল না, হ্যাভ মানে থাকা। এখানে আমার, আই ডোন্ট হ্যাভ আমার নাই বোঝায়, এখানে আমার নেই। ম্যানি ডলস মানে অনেক পুতুল নেই, আমার অনেক পুতুল নেই। আই ডোন্ট হ্যাভ ম্যানি ডল, আমার অনেক পুতুল নেই, তার মানে আমার অল্প সংখ্যক পুতুল আছে। তাহলে আমি লিখতে পারি কি, আই হ্যাভ এ ফিউ ডল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের রুলস ছিল কি, ম্যানি যদি থাকে তাহলে নট এ ফিউ, ম্যানি যদি থাকে তাহলে কি নট এ Not a few. ফিউ। কিন্তু একটা কথা আছে, যদি সেটা নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে পরিবর্তন করতে গেলে তো অবশ্যই পরিবর্তন হবে। দেখো সেন্টেন্সটাই আমার যখন নেগেটিভ, তাহলে আমার কি হবে, সেটা অ্যাফার্মেটিভ হবে। এই জন্য নট এ ফিউ হবে না, এখানে শুধুমাত্র ফিউ হবে। যদি বাক্যটা নেগেটিভেই থাকে তাহলে নেগেটিভটা জাস্ট উঠে যাবে, নটটা বসবে না, শুধুমাত্র এই ফিউ বসবে। খেয়াল রাখতে হবে কিন্তু। এটা তো উল্টা, প্রথমে নেগেটিভ পরে হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটু উল্টা। তো যদি এটা এরকম থাকতো যে আই হ্যাভ ম্যানি ডলস, আই হ্যাভ ম্যানি ডলস, তাহলে আমি লিখতাম যে আই হ্যাভ নট এ ফিউ ডলস। যদি থাকতো I have আই not few হ্যাভ dolls. ম্যানি ডলস, অর্থাৎ যদি ব্যাপারটা এরকম হতো, আই হ্যাভ ম্যানি ডলস ডলস, তাহলে এটাকে চেঞ্জ করে আমি লিখতাম যে আই হ্যাভ নট Not. এ ফিউ ডলস। Video. দিও উপরে এল ডাবল হয়ে গেছে, double হয়ে গেছে। আচ্ছা, এটা লিখতাম। টাইম দেখে যেহেতু যদি আমার এটা অ্যাসার্টিভ থাকতো তাহলে আমি, অ্যাসার্টিভ যদি থাকতো তাহলে আমি লিখতাম অ্যাফার্মেটিভে নট লিখতাম। ঠিক আছে, এটাই আমার রুলস মূলত। কিন্তু যদি আমার যে বাক্যটা দেওয়া থাকবে সামটাইমস দিয়ে, সরি ম্যানি দিয়ে যে বাক্যটা দেওয়া থাকবে সেটাই যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে, আমার এই ফিউ এর সাথে যে নটটা আসবে বসানো যাবে না। ঠিক আছে, এখন আসছে 10 নম্বর রুলস। আর মাত্র 3টা রুলস আছে আমাদের। আর দুইটা রুলস। 10 নম্বর রুলসে আচ্ছা একটু নিচে হলে এটা ভালো হতো মনে হয়, কিন্তু নিচে হলো না, যাই হোক বুঝে নিও, এটা একটু উপরে হয়ে গেছে। কম্পিউটারটা চালানো সব অ্যাকাউন্ট ধ্বংস হয়ে যাবে। আচ্ছা 10 নম্বর রুলস কি বলছে, টু এবং ট্রু যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে ট্রু এবং দ্যাট বসাতে হয়। প্রথম ট্রু এর জায়গায় সো, আর পরের ট্রু এর জায়গায় দ্যাট। এরপরে সাবজেক্ট আনতে হয়, তারপরে ক্যান নট আনতে হয়, তারপর ভার্ব। এটা একটু কঠিন, একটু দেখতে হবে ভালো করে, যে প্রথমে যদি ট্রু থাকে এবং দ্বিতীয় ট্রু থাকবে, এর মাঝখানে একটা ওয়ার্ড থাকে,
ঠিক আছে, একটা ভার্ব থাকে, হ্যাঁ একটা ভার্ব থাকে। তো এই টু এর ওয়ার্ক। এখানে বসাতে হবে সো, তারপরে আসতে হবে কি ওইটা, তারপরে দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপরে ভার্ব। একটু যদি আমি দেখি, সরি, টু এবং টু এর মধ্যে থাকে অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা এগুলা, হ্যাঁ। তো মানে এখানে এখানে শুধু রুলসটা মুখস্থ করলেই হবে আর হ্যাঁ, কিছু এই লাগবে রুলস না। এর সাথে এই একটু বাক্যগুলো দেখবা, তাহলে আরো সহজ হবে। খেয়াল করো যে এটা তো একবার দেখলেই চর্চা হবে, কিন্তু এই রুলসটা মনে রাখলে। দেখো টু এবং ট্রু যেটা থাকে সেটা হলো আসলে নেগেটিভ একটা সেন্টেন্স। দেখো হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। এই টু এবং ট্রু দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে বুঝতে হবে সেটা নেগেটিভ। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে নেগেটিভ। কোনো নেগেটিভ আছে এখানে? কোনো নট আছে? নাই। নেভার আছে? নাই। কিন্তু এটা নেগেটিভ, কারণ এই টু এবং ট্রু দ্বারা নেগেটিভ বোঝায়। এই জন্য এটার অর্থ হবে হি ইজ টু উইক, সে এত দুর্বল যে টু ওয়াক, হাঁটতে পারছে না। এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, কিন্তু টু এবং ট্রু দ্বারা নেগেটিভ বোঝায়। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টু এবং ট্রু। ওয়ার্ক লেখা টু এর পরে। হুম। তো এই জন্য কি করা হয়েছে দেখো, হি ইজ এই প্রথম টু এর জায়গায় এই যে সো, হ্যাঁ সো উইক, উইকের পরে কি দ্যাট, দ্যাট বসালাম। সে এত দুর্বল যে, দ্যাট মানে যে। এইবার আসি চলে যায় সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্ট কি ছিল? হি, সেই হিটাকে আনলাম। তারপরে ক্যান নট, ক্যান নট। ভার্বটা কি ছিল? ওয়াল, ভার্ব। সময় ওয়াল, ক্যান নট ওয়াল। সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। ঠিক আচ্ছা আছে, তার অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে কি লেখা? হি ইজ টু এর পরে ওয়াক মানে হাঁটা, ডাব্লিউ। না না টি ডাবল ও তারপরে কি? এখানে এখানে উইক, উইক মানে না নিচে অ্যাফার্মেটিভ। এটা, হ্যাঁ হ্যাঁ এটা কি? এটা হলো উইক মানে দুর্বল, দুর্বল। ডাব্লিউ ই এ কি এ মানে উইক, উইক মানে দুর্বল। আর ডাব্লিউ ডাবল ই দেখা যায় না মানে স্পষ্ট। সপ্তাহ, ডাব্লিউ ডাবল ই কে এই উইক মানে সপ্তাহ। আর এখানে ডাব্লিউ ই এ কে এই উইক মানে হলো দুর্বল। ঠিক আছে, তো আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু এবং টু থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। অর্থাৎ হি ইজ টু উইক, সে এত দুর্বল যে টু ওয়াক, হাঁটতে পারছে না। এবং সেটা পরিবর্তনের জন্য আমাদের রুলস হলো প্রথম টু এর জায়গায় সো বসাতে হবে, দ্বিতীয় টু এর জায়গায় আমার দ্যাট বসাতে হবে, আর মাঝখানে যেটা থাকবে সেটা মাঝখানে থাকবে। দেখো হি ইজ সো, টু এর জায়গায় সো, তারপর মাঝখানে আছে উইক, উইক দিলাম। তারপরে দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এরপরে চলে যেতে হবে যে আমাদের সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা কে ছিল? হি, এই জন্য হি আনলাম। যদি রহিম থাকতো তাও হি আনতাম, রহিম হচ্ছে একজন পুরুষ, হি আনতাম। যদি এখানে রহিমা থাকতো তাহলে এখানে শি আনতাম, শি বা হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে যে আসলে কোনটার পর কি হবে। যদি সো টু এবং ট্রু দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট, আর সাবজেক্ট আনতে হবে। আনার পরে ক্যান নট বসায় ভার্ব বসাই দিতে হবে। ওকে, 11 নম্বর আসি। 11 নম্বরটা আরো মজার, যে অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত তাড়াতাড়ি সম্ভব। বলছে কি নো সুনার হ্যাড। হ্যাঁ, এটা থাকলে জাস্ট নো সুনার হ্যাড বসাই দিতে হবে। নো সুনার হ্যাড, তারপরে বাক্যটা শেষ করতে হবে, বাক্যটা শেষ করার পরে দেন বসাতে হবে। ঠিক আছে, নো সুনার হ্যাড বসায়ে বাক্যটা শেষ করে তারপরে দেন বসাতে হবে, অর্থাৎ ভার্বের পরে দেন। হ্যাঁ, ভার্বের পরে দেন। দেখো আমি একটা एग्जांपल যদি বসাই যে as soon as he came, as soon as he came যত তাড়াতাড়ি সম্ভব সে এসেছিল, the student stopped up। ঠিক আছে, তো এখানে no sooner had he came, দেখো এই ভার্বটা শেষ, no sooner had came ভার্বটা শেষ, তারপরে দেন। এই যে কমা, এই দেন কমাটা না বসিয়ে দেন, তারপরে the student stood up। ঠিক আছে, শুরু। no sooner had he came then the student stood up। স্টুড আপ মানে কি? দাঁড়িয়ে পড়া, তাই তো?
নো সুনার অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হবে এবং তারপরে যে বাক্যটা থাকে সেটা হবে এবং ভার্বের পরে দেনটা হবে। দেনটা হবে কোথায়? ভার্বের পর, এবং কমাটা অবশ্যই থাকবে না, কমা দিলে কিন্তু ভুলে যাবে, কারণ দেন একটা কনজাংশন যেটা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে। লাস্ট রুলস সেটা হলো অ্যাজ অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আবার অ্যাজ থাকবে। এখানে দেখো অ্যাজ ছিল, অ্যাজ সুন অ্যাজ, এটা কিন্তু সুন, শীঘ্রই, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, খেয়াল করো শীঘ্রই কি অ্যাডজেক্টিভ না, শীঘ্রই এসেছিল, ভার্বকে মডিফাই করছে, সরি এটা একটা অ্যাডভার্ব, সরি সুন, অ্যাজ সুন অ্যাজ হি কেম, সে যত তাড়াতাড়ি এসেছিল, তাহলে এই আশাটা তার ভার্ব, তার মানে এটা এখানে ছিল হলো অ্যাজ সুন অ্যাজ এর মাঝখানে ছিল অ্যাডভার্ব, অ্যাজ সুন অ্যাজ এর মাঝখানে ছিল অ্যাডভার্ব, কিন্তু এখন যদি সেটা হয় অ্যাডজেক্টিভ তাহলে কেমন হবে? পরিবর্তনটা কি হবে? পরিবর্তন হবে নট লেস, অ্যাডজেক্টিভ তারপর দেন, নট লেস তারপরে অ্যাডজেক্টিভ তারপরে ভার্বের পরে দেন। খেয়াল করো, রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, রহিম করিমের থেকে ভালো, রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, রহিম করিমের থেকে ভালো। তার মানে এখান থেকে বলছিলাম অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে নট লেস প্রথম অ্যাজ এর ক্ষেত্রে, পরে অ্যাজ এ দেন। দেখো রহিম ইজ নট লেস গুড, রহিম ইজ নট লেস গুড দেন করিম। ঠিক আছে, আমার মনে হয় বোঝা গেছে যে প্রথম যে অ্যাজটা থাকবে তার পরিবর্তে হবে নট লেস, পরে যে অ্যাজটা থাকবে তার পরিবর্তে হবে দেন। ঠিক আছে, মাঝের যে গুড থাকবে সেই গুডটা বসেই যাবে। দেখো এটার সাথে কোনো পার্থক্য না, কিন্তু নো সুনার অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে নো সুনার হ্যাড, এটা একটু সম্পূর্ণ প্রথমটুক সম্পূর্ণ কিন্তু পার্থক্য আছে, নো সুনার হ্যাড আর অ্যাজ সুন অ্যাজ এটার মধ্যে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অর্থগত সম্পর্ক আছে শুধুমাত্র, কিন্তু এইটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ এর প্রথম অ্যাজ এর ক্ষেত্রে নট লেস, দ্বিতীয় অ্যাজ এর ক্ষেত্রে দেন। এই ছিল আজকে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। তোমরা যখন পড়বে তখন আমি একটু ভাইস ভার্সা পড়ার জন্য অনুরোধ করব। সেটা হলো আমরা পড়লাম হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কিন্তু তোমরা যখন পড়বে তখন একটু খেয়াল করবে যে আমার যেহেতু এখানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হচ্ছে, এই কারণে প্রথমে যে জায়গায় নট লেস হচ্ছে, পরের এর ক্ষেত্রে দেন হচ্ছে, তাহলে আমার যদি এটা কখনো পরীক্ষায় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে সেখানে নট লেস থাকলে আমি কি দেবো? অ্যাজ দেবো, পরে দেনের জায়গায় অ্যাজ দেবো। এরকম একটু ভাইস ভার্সা পড়বে। মানে স্যার উল্টা হবে, সব উল্টা। হ্যাঁ, যখন এখন পড়বে, যখন আমি পড়তে যখন দেখবো এই রুলসটা একটু মনে করে পড়বে যে যেহেতু আমার অ্যাস এর কারণে নট লেস হচ্ছে, পরের অ্যাস এর কারণে দেন হচ্ছে, তার মানে আমার যদি এরকম থাকে তাহলে নট লেস এর কারণে অ্যাজ হবে আর দেনের কারণে আবার অ্যাজ হবে। এটা এটা একদম সুন্দরভাবে মুখস্থ থাকবে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে এই রুলস এর ক্ষেত্রে এটা হয়। নেগেটিভ থাকলে পারবো অ্যাফার্মেটিভ করতে, আবার অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে পারবো। ঠিক আছে, ঠিক একই রকম এইভাবে যদি নো সুনার হ্যাড থাকে তাহলে প্রথমে কি করব? নো সুনার হ্যাডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেবো, তারপরে এই সাবজেক্ট দেনের আগ পর্যন্ত দিয়ে একটা কমা দেবো। খেয়াল করতে হবে এই কমার কারণে দেন হয়েছে, তাহলে এই কমাটা দেনের পরিবর্তে আবার কি হবে? কমা হবে। ঠিক একই রকম ভাবে এখানে কি ছিল? হি, দেখো হি ইজ সো উইক, প্রথম সো এর টু এর কারণে সো হয়েছিল, পরের টু এর কারণে দ্যাট হয়েছিল। তো আর এখানে সরাসরি টু এর পরে ভার্ব বসে, তার মানে এই দ্যাট এর পরে যা থাকে সাবজেক্ট এবং অক্সিলারি এটা বাদ যায়। এটা এটা খেয়াল করতে হবে, এটা সম্পূর্ণ বাদ যাবে। ঠিক আছে, ভাইস ভার্সার ক্ষেত্রে সম্পূর্ণ বাদ যাবে। এদের ক্ষেত্রে টু, এদের ক্ষেত্রে টু, তারপরে এটা বাদ, সরাসরি ভার্ব, কারণ টু এর পরে সরাসরি ভার্ব বসে অথবা কোনো স্থানের নাম বসে অথবা কারণ বসে। একই রকম ভাবে যদি ঠিক আছে, তাহলে নট ফিউ যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা ম্যানি রুলস, তার মানে নেগেটিভে যেতে, অ্যাফার্মেটিভে যেতে গেলে, নেগেটিভে যেতে গেলে অবশ্যই ম্যানি হবে। সেটাই করো না কেন, এটা একটু মনে রাখবা যে সামটাইমস অলওয়েজ, ভেরি ফিউ ম্যানি, এটার সাথে ভাইস ভার্সা। ঠিক আছে, এখন ছুটিতে যান তাইলে। হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা এইগুলো এই 12 পর্যন্ত পড়বে, প্লাস এখানে কিছু আমার
এক্সেপশনাল দেওয়া আছে, এক্সেপশনাল গুলো পড়ালাম না। হ্যাঁ, এখানে এক্সেপশনাল কিছু আছে, এই যে তিনটা থাক, এই যে তিনটা এখানে এক্সেপশনাল আছে। এখানে এক্সেপশনাল একটু দেখাই দিই। বা এখানে হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানেই দেখো ধূমপান হয় সেখানেই কিন্তু আগুন ঘটতে পারে। এখানে বলছে নেগেটিভে দেয়ার ক্যান বি নো স্মোক, যেখানে কোনো ধূমপান নেই, উইদাউট ফায়ার, মানে আগুন ছাড়া কোনো ধূমপান নেই তাই বলতেছে। আর ওখানে বলছে যেখানে ধূমপান সেখানে আগুন আছে। অ্যাফার্মেটিভ, অল মাস্ট ডাই, সবাই কি মৃত্যুবরণ করবে। নান ক্যান এসকেপ ডিথ, মানে কি কেউ মৃত্যুকে করতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না, সবাই মরতে হবে। আই কাম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, আমি এখানে এসেছিলাম শেষবার। হ্যাঁ, তার মানে আই উইল নেভার কাম হিয়ার এগেইন, এখানে আমি আর আসিনি, মানে ওই প্রথমবারই শেষবারই এসেছি, তারপরে আর আসিনি। এই তিনটা হলো এক্সেপশনাল একটা রুলস, মানে ব্যতিক্রম রুলস। আর এখানে কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 1, এক্সারসাইজ বি। তোমরা তোমাদের কাজ হবে এগুলো সব পড়বে, 12 নম্বর রুলস পর্যন্ত পড়বে। এক্সেপশনাল পড়ার পরে এক্সারসাইজ এ এবং এক্সারসাইজ বি করবে, এক্সারসাইজ এ এবং এক্সারসাইজ বিটা করবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ওই দুগুলো পড়বে এবং এই এক্সারসাইজ এ এবং এক্সারসাইজ বি করবে। আর এগুলো দেখার জন্য করবো, হ্যাঁ এগুলা করবো, মুখস্থ করবো, হ্যাঁ হ্যাঁ, এগুলো এক্সারসাইজ এ মানে এবং আমরা নিজেরা লিখবো এগুলা? উত্তর দেওয়া আছে। দেখো এখানে হি ইজ অনেস্ট, সে কি সৎ, তার মানে কি সে অসৎ নয়। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার কি হলো হি ইজ নট ডিসঅনেস্ট, মানে সে কোনো গরিব লোক নয়। হ্যাঁ অসৎ নয়। আবার এখানে দেখো এরকম এখানে বলা আছে তুইও তো একটা নেভার ফরগেট ইউ, সরি আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না, তার মানে আমি কি সবসময় তোমাকে মনে রাখবো। তাহলে কি হবে, আই উইল অলওয়েজ রিমাইন্ড অ্যানসারটাও কি দিবেন আমাকে? তুই তো রিমেম্বার ইউ। বলি দেখো অ্যানসার কি বলা আছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। এই রুলস গুলো আমরা পড়েছি, ঠিক আছে। অলওয়েজ থাকলে নেভার, নেভার থাকলে অলওয়েজ। দেখছো এখানে উল্টা আছে, অলওয়েজ থাকলে নেভার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নেভার দেওয়া আছে। তার মানে নেভার যদি দেওয়া থাকে তাহলে কি হবে, অলওয়েজ। আই উইল অলওয়েজ, এখানে ফরগেট মানে ভুলে যাব, কিন্তু আমি তো অর্থ ঠিক রাখতে হবে, এই জন্য কি করব, মনে রাখবো। আমি সব সময় তোমাকে মনে রাখবো। আর এখানে আছে আমি তোমাকে কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না মানে কি সবসময় মনে রাখবো। ক্লিয়ার? একটু বুঝে বুঝে পড়তে হবে, রুলস গুলো খুবই ইম্পর্টেন্স। এবং এটা ভাইস ভার্সা। কিভাবে দিবেন? মেসেঞ্জারে দিবেন? এখনই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিংকটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আগে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সব। পড়া